তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কোভিড-19 কারণে অনেক দিন আমাদের স্কুল কার্যক্রম বন্ধ ছিল। আজ সরকারের নির্দেশনায় আমরা আজ অনলাইনে ক্লাসের সাথে তোমাদের সাথে সম্পৃক্ত হয়ে ভালো লাগলো। তোমরা যে যেখানে আছো সবাই অনলাইন ক্লাসে মনোযোগ সহকারে দেখবা। আমি বেলটন কান্দিনাথ, সহকারী শিক্ষক গণিত, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে তোমাদের পাঠদান করব। আজকের বিষয় দেখো যে সপ্তম অধ্যায়ে তরঙ্গ ও শব্দ। সপ্তম অধ্যায় হচ্ছে কি তরঙ্গ শব্দ। আজকে তরঙ্গ এবং শব্দ সম্পর্কে আমি তোমাদের আজকে পাঠদান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি তরঙ্গ। তরঙ্গ জিনিসটা কি? যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তখন আমরা তাকে কি বলবো? তরঙ্গ বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা দেখো তরঙ্গ জিনিসটা কি। আমরা তরঙ্গ দেখি বিভিন্ন ধরনের জায়গায়, আমরা দেখি সমুদ্রের এই যে ঢেউ, আমরা দেখি যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমে এক স্থান থেকে যখন অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, এক স্থান থেকে যখন অন্য স্থানে কী করে? শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থায়িত করে না, তখন আমরা তাকে কী বলবো? তরঙ্গ বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখলাম তরঙ্গ, এরপর আমরা দেখবি তরঙ্গ বেগ। তাহলে তরঙ্গ বেগটা কি? দেখো, তরঙ্গের উপর একই দশায় আছে এমন পরপর দুটি কণার মধ্যবর্তী দূরত্বকে আমরা কী বলবো? তরঙ্গ বলবো। মধ্যবর্তী দূরত্বকে কী বলবো? তরঙ্গ বলবো। তাহলে যে আমরা দেখলাম তরঙ্গ এবং তরঙ্গের দৈর্ঘ্য। এখানে শিক্ষার্থী কিন্তু আমরা একটা জিনিস দেখতে হইলাম, সেটা হচ্ছে কি দশা। এখন দশাটা কি? তাহলে দশাটা যদি আমরা দেখি যে কোনো একটি তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা প্রকাশ রাশিকে আমরা কি বলবো? দশা বলবো। অর্থাৎ এখানে কি জিনিসটা বলা হচ্ছে? কোনো একটি তরঙ্গায়িত কণা যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থাকে আমরা কি বলবো? দশা বলবো। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ, তাহলে আমরা দেখলাম এখন তরঙ্গ কি বা তরঙ্গ দৈর্ঘ্য কি, দশা কি, এরপর আমরা দেখবো কি তরঙ্গ বেগ। তরঙ্গ বেগটা হচ্ছে কি নির্দিষ্ট দিকে তরঙ্গে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, কি বলা হচ্ছে? নির্দিষ্ট দিকে। এই নির্দিষ্ট দিকে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো? তরঙ্গ বেগ বলবো। তাহলে এখানে হচ্ছে কি কম্পাঙ্ক, তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হচ্ছে কি b=f ল্যামডা। b= হচ্ছে কি f ল্যামডা। তাহলে আমরা দেখতে পাইলাম তিনটে জিনিসের মধ্যে কম্পাঙ্ক, তরঙ্গ বেগ, তারপর হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হচ্ছে কি b=f ল্যামডা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এরপরে আমরা দেখবি সরল স্পন্দন গতি। তাহলে সরল স্পন্দন গতিটা কি? তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো যে স্পন্দন গতিটি কি আমরা যদি দেখি, যে বলা হচ্ছে যে সন্দিত বা স্পন্দন গতি হয়, যে চন্দনটা এই সন্দিত বা স্পন্দন গতি হয়, সেটাকে আমরা বলবো কি সরল স্পন্দন গতি। তাহলে আমরা দেখছি পদার্থবিজ্ঞানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গতিগুলোর মধ্যে হচ্ছে কি সরল স্পন্দন গতিটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ গতি। এখন আমরা দেখাচ্ছে আমরা যদি একটা স্প্রিংয়ের ধ্রুব হিসেবে যদি ক্যাকে নিই, একটা স্প্রিংয়ের ধ্রুবক হিসেবে যদি আমরা ক্যানি, তাহলে বস্তুর পথ যদি এমনি, তাহলে আমরা এখানে দোলনকাল কি পাচ্ছি? দেখো, T=2m/√m/k। তাহলে এই যে আমরা দেখতেছি এই যে T= দোলনকাল যদি আমরা নিছি, তাহলে 2π। এখানে যদি আমরা স্প্রিং নিই, স্প্রিংয়ের ধ্রুবক সঙ্গে যদি কে হয়, বস্তুর পথ যদি m হয়, তাহলে আমরা দোলনকাল পাচ্ছি কি 2π√m/k। এখন যদি সেক্ষেত্রে তোমরা দেখো আমরা স্প্রিং নেওয়াতে তার ধ্রুবক সংখ্যা হচ্ছে কি কে। এখন যদি আমরা স্প্রিং না নিয়ে যদি একটা সুতার সাহায্যে ঝুলানো পেন্ডুলাম তৈরি করি, তখন আমাদের কি হবে? এখন যদি আমরা চিন্তা করতেছি যে যদি আমরা একটু সুতোয় ঝুলানো পেন্ডুলাম হতো এবং সুতার দৈর্ঘ্য যদি L হতো, তাহলে আর মধ্য আকর্ষণ জনিত ত্বরণ হতো G, তাহলে এখানে দোলনকাল কত হবে?
দোলন হবে টি ইজ ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল বাই জি। তাহলে টি হচ্ছে ইকুয়াল টু টুয়াইস বাই এই রুট ওভার এল বাই জি। কিন্তু তাহলে আমরা দেখলাম যদি আমাদের পেন্ডুলাম সূত্রের সাহায্যে তাহলে আমরা দোলনটা পাচ্ছি কত, টুয়াইস পাই বাই রুট ওভার এল বাই জি। তাহলে এখন শিক্ষিত বন্ধু আমরা একটু দেখি দোলনকালের মধ্যে একটা আমরা অঙ্ক দেখি। তাহলে দেখো যদি বলা হচ্ছে কি প্রশ্নটা হচ্ছে কি 1 মিটার লম্বা আমাদের একটা সুতা দিয়ে 10 গ্রাম ভরে 10 গ্রাম ভরে একটি পাথর ঝুলিয়ে দাও। তাহলে এখন তার দোলনকাল কত? তাহলে শিক্ষিত বিন্দু আমরা দেখো আমরা এই যে দোলনকাল মনে করো 1 মিটার লম্বা একটি সুতা দিয়ে 10 গ্রাম ভরে একটি পাথর ঝুলিয়ে দাও, তাহলে তার দোলনকাল কত হবে? তাহলে নিশ্চয়ই শিক্ষিত বন্ধু আমরা বুঝতে পারছি আমরা এখানে যে সূত্র দিচ্ছি, তাহলে সূত্র দিয়ে আমরা তার দোলনকালটা কি করতে পারি, নির্ণয় করতে পারি। এখন দেখো যে আমরা যদি নির্ণয় করি তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি যে টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। এখন যদি আমরা চিন্তা করি যে এল সমান আমাদের কত 1 মিটার, এখানে যদি আমরা মানগুলো বসাই টুয়াইস পাই রুট ওভার 1 মিটার বাই তাহলে হতো জি এর মান হতো 9.8, তাহলে এত সেকেন্ড এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই কত 2.0 সেকেন্ড। তার দোলনকাল হবে হতো 2.0 সেকেন্ড। তাহলে প্রিয় শিক্ষিত বন্ধু তোমরা দেখো আমরা দোলনকাল যদি কিভাবে নির্ণয় করি। এখানে যে বলা হচ্ছে যদি 1 মিটার লম্বা একটা সুতা দিয়ে 10 গ্রাম ভরের একটি পাথর ঝুলিয়ে দাও, তাহলে তার দোলনকাল আমরা নির্ণয় করা, যে কোনো দোলনকাল নির্ণয় করা আমাদের পক্ষে সহজ হবে। যখন এই যে দোলনকালের এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, যেমন টি ইজ ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল বাই জি, তাহলে টি ইজ ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল বাই জি। এই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটা আমরা কি করতে পারি, যে কোনো দোলনকাল আমরা নির্ণয় করতে পারি। যেখানে এখানে তোমরা দেখো 1 মিটার লম্বা একটি সুতা দিয়ে 10 গ্রাম ভরে একটি পাথর ঝুলিয়ে দাও, তাহলে যার দোলনকাল কত হবে। তাহলে আমরা দেখতেছি কি এই দোলনকালের একটা সূত্র, এই যে এখানে টি হচ্ছে একটা দোলনকাল। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র হচ্ছে কি 2 তাহলে 2 রুট ওভার এল বাই জি। এখানে যে 2 আমাদের একটা ফাইয়ের মান হতো 3.1416, এটা এল সমান আমরা 1 মিটার আর অভিজ্ঞ সূত্রের মান হচ্ছে 9.8। তাহলে এটা যদি আমরা এটা যদি ভাগ করি রুট ওভার করি তাহলে আমাদের পাই হতো 2.0 সেকেন্ড। এটা হলো আমাদের দোলনকাল। তাহলে প্রিয় শিক্ষিত বিন্দু এখন দেখো আমরা এরপরে যাই, আমরা একটু তরঙ্গের প্রকারভেদ দেখব। তাহলে আমরা এতক্ষণ দেখলাম কি তরঙ্গ কি, তরঙ্গ দৈর্ঘ্য কি, তরঙ্গের বেগ কি, সরল স্পন্দন গতি কি, এরপরে তরঙ্গের বেগ। তাহলে তরঙ্গের বেগ শিক্ষিত বিন্দু কয় প্রকার বলতো? আমরা দেখতে পাচ্ছি কি তরঙ্গের বেগ হচ্ছে কি 2 প্রকার, একটা হচ্ছে কি অনুপ্রস্থ তরঙ্গ, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে কি অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে প্রিয় শিক্ষিত বিন্দু আমরা দেখতেছি কি এই যে তরঙ্গের বেগ 2 প্রকার, একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে আমরা যদি এখন দেখি অনুদৈর্ঘ্য তরঙ্গ কি। অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে কি যে তরঙ্গ কম্পনের দিকে সমান্তরালভাবে অগ্রসর হয়। আমরা দেখতে পাচ্ছি কি যে তরঙ্গ কম্পনের দিকে যখন সমান্তরালভাবে অগ্রসর হবে সেটাকে আমরা বলবো কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে যেটা সমান্তরালভাবে কি হবে অগ্রসর হবে তাকে আমরা বলবো কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন অনুপ্রস্থ তরঙ্গ কি? তাহলে আমরা দেখি যে তরঙ্গ কম্পনের দিকে তার লম্বভাবে অগ্রসর হবে। তাহলে শিক্ষার্থী বিন্দু তোমরা ডিটেইল একটা দেখো, এটা হচ্ছে কি সমান্তরালভাবে, আর এটা হচ্ছে কি লম্বভাবে। একটা কথা জিনিস আমরা বলবো কি যে কম্পনের দিকে তারা যখন সমান্তরালভাবে অগ্রসর হবে তখন আমরা তাকে বলি কি অনুদৈর্ঘ্য
তরঙ্গ। আর অনুপস্থ তরঙ্গ হচ্ছে কি, যখন যে কম্পন তার কম্পনের দিকে লম্বভাবে যখন অগ্রসর হবে তাকে আমরা বলি কি বলবো, অনুপস্থ তরঙ্গ। যেমন অনুপস্থ তরঙ্গের মধ্যে আমরা একটু উদাহরণ বলি, সেটা যেমন পানির তরঙ্গ। পানির তরঙ্গ হচ্ছে কি অনুপস্থ তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে কি, যেমন আমাদের শব্দ, শব্দটা হচ্ছে কি ওই অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমরা যেমন তরঙ্গ কি, তরঙ্গ দৈর্ঘ্য কি, তরঙ্গ বেগ কি, সরল স্পন্দন গতি কি, তরঙ্গের প্রকারভেদ কি। এখন আমরা একটু দেখব তরঙ্গের বৈশিষ্ট্য। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমাদেরকে বলে যে তরঙ্গের বৈশিষ্ট্য কি, তাহলে আমরা দেখব কি তরঙ্গের বৈশিষ্ট্য। তরঙ্গের বৈশিষ্ট্য, আমরা তরঙ্গ বৈশিষ্ট্য প্রায় 5টা মত আমরা বৈশিষ্ট্য দেখতে পারি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম বৈশিষ্ট্য যদি আমরা একটু আলাপ করি, যে দেখা যাচ্ছে কি যান্ত্রিক তরঙ্গের জন্য আমাদের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। অর্থাৎ যান্ত্রিক তরঙ্গ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের যান্ত্রিক তরঙ্গের জন্য আমাদের কোনো মাধ্যমের অবশ্যই প্রয়োজন আছে। তোমরা যদি বলো না মাধ্যমের প্রয়োজন, আমরা বলবো কি বলছি কি যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। যেমন দেখো পানি যেটাও হয়, একটা স্প্রিংয়ে তরঙ্গ পাঠানো যায়, একটা দড়িতে তরঙ্গ সৃষ্টি করা যায়। আমরা যে শব্দ শুনি সেটাও কিন্তু একটা তরঙ্গ, আর তার মাধ্যম হচ্ছে কি বাতাস। সেটাকে আমরা বলতে পারি বা এই যে প্রথম বৈশিষ্ট্য আমরা উদাহরণ নিলাম কি যান্ত্রিক তরঙ্গের জন্য যখন আমাদের কিসের প্রয়োজন, মাধ্যমের প্রয়োজন। যেমন পানিতে দেওয়া হয়, সেটা কিন্তু একটা স্প্রিংয়ের তরঙ্গ পাঠানো যায়, একটা দড়িতে তরঙ্গ সৃষ্টি করা যায়। আর আমরা যেই শব্দ শুনি সেটা একটা তরঙ্গ এবং তার মাধ্যম হচ্ছে কি বাতাস। এখন আমরা 2 নম্বর বৈশিষ্ট্য একটু লক্ষ্য করি। আমরা 2 নম্বর বৈশিষ্ট্য একটু লক্ষ্য করি। দেখো, একটা মাধ্যমের ভিতর দিয়ে যখন তরঙ্গ যেতে থাকে, একটা মাধ্যমের ভিতর দিয়ে যখন তার তরঙ্গ যেতে থাকে, তখন কণাগুলো নিজ অবস্থান থেকে স্পন্দিত হয়। তাহলে আমরা দেখলাম কি প্রথম বৈশিষ্ট্য আমরা দেখলাম, এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি দেখো, একটা মাধ্যমের ভিতর দিয়ে যখন তরঙ্গ যেতে থাকে, অর্থাৎ যে কোনো একটা মাধ্যমের ভিতর দিয়ে যখন তরঙ্গ যেতে থাকে, তখন কণাগুলো তার নিজ অবস্থান থেকে স্পন্দিত, অর্থাৎ কোনো মাধ্যম দিয়ে যাবে তার নিজ স্থান থেকে, তার কণাগুলো অবস্থান থেকে তারা কি হবে, স্পন্দিত হবে। কিন্তু কণাগুলো তারা নিজের তরঙ্গের সাথে তারা সরে যায় না। অর্থাৎ দেখা যাচ্ছে নিজ স্থান থেকে তারা কিন্তু স্পন্দিত হচ্ছে, কিন্তু নিজ স্থান থেকে তারা কণাগুলো কি করা যায়, সরা যায় না। এটা হচ্ছে আমাদের তরঙ্গের 2 নম্বর বৈশিষ্ট্য। এবং 3 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখতে পারি কি তরঙ্গের ভেতর দিয়ে শক্তি এক স্থান থেকে অন্য স্থান যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি কি তরঙ্গ যখন সৃষ্টি হবে তার মাধ্যমে, তরঙ্গের মাধ্যমে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে তা কি করতে পারে, যেতে পারে। কিন্তু শক্তি যতই বেশি তরঙ্গের বিস্তার বেশি হয়, তরঙ্গের বিস্তার তত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি শক্তি যতই বেশি হবে, অর্থাৎ যত বেশি শক্তি হবে তরঙ্গের বিস্তার তত বেশি হবে। শক্তি তরঙ্গের বিস্তারের বর্গের সমান হতে, অর্থাৎ শক্তি হচ্ছে তরঙ্গের বিস্তারের সমান। অর্থাৎ যেমন দেখো বিস্তার যদি দ্বিগুণ হয় তাহলে তরঙ্গ হবে 6 গুণ 4 গুণ। যদি বলা হচ্ছে কি বিস্তার যদি 3 গুণ হয় তার তরঙ্গ হবে 6 গুণ। এভাবেই তার গুণে তারা কি করতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। এরপর আমরা 4 নম্বর বৈশিষ্ট্য যাচ্ছি কি সব তরঙ্গের একটি বেগ থাকে। কয় তরঙ্গের? সব তরঙ্গের একটি বেগ থাকে, এবং সেই বেগ তার মাধ্যমে প্রকৃতির উপর তারা কি করে, নির্ভর করে। যেমন আমরা দেখি বাতাসের বেগ 330 মিটার পার সেকেন্ড, পানিতে এই বেগ হচ্ছে কি 1439 মিটার পার সেকেন্ড। এখন আমরা যদি চিন্তা করি ডিলে একটা দড়িতে একটা তরঙ্গের যত বেগ হবে, টান করে রাখা দড়িতে তার বেগ তার চেয়ে বেশি হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি সব তরঙ্গের একটি বেগ থাকে, সেই বেগ তার প্রকৃতির উপর কী করতেছে, নির্ভর করে। তার প্রকৃতির উপর কী করতেছে, নির্ভর করতেছে। এখন আমরা দেখছি কি বাতাসের শব্দ বেগ হচ্ছে কত, 330 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট, তোমরা যে কোনো গাণিতের সমস্যার মধ্যে বাতাসের শব্দের বেগ কত সেটা কিন্তু এমসিকিউর মধ্যে আসতে পারে, সেটা গণিতের মধ্যে আসতে পারে। তোমরা এই জিনিসটা কিন্তু একটু মনে রাখবা। এখন পানিতে বেগ হচ্ছে কি 1439 মিটার পার সেকেন্ড। যেমন দেখো ডিলেক্টে দড়িতে যদি একটা তরঙ্গের যত বেগ হবে, টান করে রাখা দড়িতে তার বেগ তার চেয়ে বেশি হবে। এখন শিক্ষার্থীবৃন্দ আমরা 5 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে কি বলে একটু দেখি। 5 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলা হচ্ছে যে তরঙ্গের প্রতিফলন বা প্রতিসরণ হয়। যদি দেখা যাচ্ছে তরঙ্গের মধ্যে যদি কোনো প্রতিফলন বা যদি কোনো প্রতিসরণ হয়, তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি কি
এটা আমরা তরঙ্গের প্রতিফলন বা তার কি হয় প্রতিসরণ হয়। কিন্তু আমরা আপাতত আমরা চিন্তা করবি কি যে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় তরঙ্গের খানিকটা যদি প্রথম মাধ্যমে যদি ফিরে আসে, অর্থাৎ এক মাধ্যম থেকে অন্য মাধ্যম যায়, তার তরঙ্গ যদি তার প্রতিমা তারা কি হয় খানিকটা যদি তার প্রথম মাধ্যমে যদি ফিরে আসে, সেটা হচ্ছে কি তার প্রতিফলন। তরঙ্গ যখন আবার প্রথম মাধ্যম থেকে তরঙ্গ যখন দেখা যায় প্রথম মাধ্যম যখন দ্বিতীয় মাধ্যমে তারা মাধ্যমে যায়, তখন সেটা হচ্ছে তার প্রতিসরণ। তাহলে প্রিয় শিক্ষিত মতো তোমরা দেখো এখানে একটি কথা যে বলা হচ্ছে তরঙ্গের প্রতিফলন বা প্রতিসরণ হয়। এখন আমরা প্রতিসরণটা কি এবং প্রতিফলনটা কি সেটা আমরা নিশ্চয় বুঝতে পারছি। তাহলে এখন দেখো তোমরা প্রতিফলনটা কি, অর্থাৎ প্রতিফলনটা হচ্ছে কি যখন দেখো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় তরঙ্গের খানিকটা যদি প্রথম মাধ্যমে যদি ফিরে আসে, তখন আমরা তাকে বলি কি এই প্রতিফলন। আবার প্রতিসরণ হচ্ছে কি যখন তরঙ্গ যখন প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যায়, সেটা হচ্ছে কি প্রতিসরণ। এখন আমরা যখন শব্দের প্রতিধ্বনি শুনি, সেটা হচ্ছে শব্দের প্রতিফলন। আমরা যখন দেখা যাচ্ছে কি এই কোনো শব্দের প্রতিধ্বনি শুনি, সেটা হচ্ছে কি শব্দের প্রতিফলন। পানিতে ডুবে থাকা অবস্থায় যদি বাইরের শব্দ শুনি, সেটা হচ্ছে প্রতিসরণ। অর্থাৎ পানিতে যদি বিদ্যুৎ থেকে কোনো শব্দ শুনতে পাই, সেটা হচ্ছে কি প্রতিসরণ। তাহলে এখন আমরা দেখলাম যে 6 নম্বরের বৈশিষ্ট্য আমরা দেখতে পারি কি তরঙ্গের যতগুলো বৈশিষ্ট্য আছে, কি আছে তরঙ্গের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উপরিপাতন। যদিও আমাদের দৈনন্দিন জীবনে সেটা আমাদের খুব বেশি তেমন একটা চোখে পড়ে না। ধরা যাক যেমন দুটি ভিন্ন ভিন্ন জায়গা থেকে আমরা এক জায়গায় দুটি তরঙ্গ এসে হাজির হয়েছে। একটি তরঙ্গ যখন মাধ্যমটিকে আমরা উপরে তোলার চেষ্টা করি, তখন অন্যটি তখন তাকে নামানো, একটা যখন আমরা তোলার চেষ্টা করি আর জনকে একটা কী করে নিচের দিকে নামানোর চেষ্টা করে। তখন এগুলো হচ্ছে পরিবর্তন বিষয়। যখন তরঙ্গের বিষয়ে আমরা গভীরভাবে অনুধাবন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আরও ভালোভাবে জানাতে পারবো। অতএব শুধু সহজ বিষয়টা হচ্ছে কি আমরা যেই দেখা যাচ্ছে কি উপরিপাতন আমরা যখন কিছু তুলি আবার কিছু তুলি। তাহলে প্রিয় শিক্ষিত কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা এখন দেখলাম কি তরঙ্গ কি, তরঙ্গের বেগ কি, তারপর তরঙ্গের প্রকারভেদ দেখলাম, তরঙ্গের বৈশিষ্ট্য দেখলাম, তাই না? তোমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি জিনিসটা তোমরা দেখবা যে আমরা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গের বেগ, এখন আমরা দোলনকাল কীভাবে নির্ণয় করবো এই সূত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবার সরল স্পন্দন গতি, তারপর হচ্ছে তরঙ্গের প্রকারভেদ আমরা দেখলাম, অনুপস্থ তরঙ্গ, দৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপস্থ তরঙ্গ। এরপর আমরা দেখলাম আমরা 6টা এই তরঙ্গের বৈশিষ্ট্য আমরা দেখতে পাইলাম। কিন্তু আমরা দেখলাম তাহলে তরঙ্গের বৈশিষ্ট্য আমরা 2-1টা পয়েন্ট আমরা দেখব। আমরা প্রথমে দেখবো মনে করো আর কয়েকটা জিনিস আমাদের দেখার আছে, যেমন কম্পাঙ্ক কি। তাহলে কম্পাঙ্ক কি এটা জিনিসটা আমাদের দেখো। কম্পাঙ্কটা হচ্ছে দেখো প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়। কম্পাঙ্ক হচ্ছে কি যে প্রতি সেকেন্ডে এই তোমার যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে তাকে আমরা বলবো কি কম্পাঙ্ক। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো এরপর আমরা আরেকটা দেখবো কি শব্দোত্তর কম্পন এবং শব্দোত্তর কম্পন, শব্দোত্তর কম্পন আর শব্দোত্তর কম্পন। তাহলে দেখো শব্দোত্তর কম্পনটা কি, যদি দেখা যায় শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20,000 হার্টজের যদি বেশি হয়, 20,000 হার্টজের যদি কি হয় বেশি হয়, তাকে আমরা বলবো কি শব্দোত্তর তরঙ্গ। জিনিসটা তোমরা দেখো 20,000 হার্টজের যদি বেশি হয় তাকে আমরা কি বলবো শব্দোত্তর তরঙ্গ। আর শব্দোত্তর তরঙ্গ হচ্ছে কি যদি 20 হার্টজের কম হয়, 20 হার্টজের যদি কম হয় সেটাকে আমরা বলবো কি শব্দোত্তর তরঙ্গ। তাহলে আরেকটা আমরা দেখি শব্দ দূষণটা কি। তাহলে শব্দ দূষণটা হচ্ছে কি যে বিভিন্ন উৎস থেকে উৎপন্ন জোরালো এবং অপ্রয়োজনীয় শব্দ যখন মানুষের সংক্ষিপ্ত মাত্রায় বিরক্তিকর ছড়ায় এবং তোমার স্বাস্থ্যের ক্ষতি সাধন করে, তখন আমরা তা করবে কি শব্দ দূষণ। মনে করো তুমি একটা নীরবে বসা আছে, কেউ এসে উচ্চস্বরে কথা বলতেছে, সেটা কিন্তু আমাদের শব্দ দূষণ। যেমন আমরা গাড়িতে বিভিন্ন গাড়ির এই যে বেহকল যে সৃষ্টি করে, তাহলে সেটা একটা আমাদের শব্দ দূষণ। এটাকে আমরা কি শব্দ দূষণ। স্পন্দন গতি কি একটু দেখো, আমি তোমাদের সঙ্গে একটু আলাদা যাচ্ছি। স্পন্দন গতি, স্পন্দন হতে পর্যবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি পর্যায়কালের অর্ধের সময় যেই দিকে চলে, বাকি অর্ধেক যদি তার বিপরীত দিকে চলে যায়, তাকে আমরা বলি কি স্পন্দন গতি। অর্ধেক যদি দেখা যাচ্ছে কি তোমার অর্ধেক সময় যেদিকে যায় আর বাকি অর্ধেক সময় যদি অন্যটি তার বিপরীত দিকে চলে, সেটাকে আমরা বলবো কি স্পন্দন গতি। এখন আমরা যে অঙ্ক করার সময় আমরা হার্সের কথা বলি, 20,000 হার্স বুঝছি, বেশি বা কম বেশি। হার্সটা কি একটু দেখো, যে বলা হচ্ছে কম্পাঙ্কের একক হচ্ছে কি, কম্পাঙ্কের একক হচ্ছে কি হার্স।
কোনো বস্তু কণা 1 সেকেন্ডে যদি একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে তার কম্পাঙ্ক আমরা বলবো কি একক। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এতক্ষণ দেখলাম কি শব্দ কি, শব্দ তরঙ্গ কি, তোমার তরঙ্গ কি, তরঙ্গের দৈর্ঘ্য কি, তরঙ্গ বেগ কি, সরল স্পন্দন গতি কি, তরঙ্গের প্রকারভেদ কি, আর দোলনকাল কীভাবে নির্ণয় করবে, তরঙ্গের বৈশিষ্ট্য কি। তাইলে এরপরে দেখলাম আমরা কম্পাঙ্ক কি, শব্দ দূষণ কি, তারপর তোমাদের হ্রাস কি, আমরা অনেক কিছু দেখলাম। তাহলে শিক্ষার্থী তোমরা আশা করি পাঠটা তোমরা মনোযোগ সহকারে দেখছো। তোমরা দেখেই আমি তোমাদের জন্য একটা হোম টাস্ক দিচ্ছি, তোমরা হোম টাস্ক করেই তোমরা স্কুল পেয়েছি তোমরা দিয়ে দিবে, তোমাদেরকে মূল্যায়ন করা হবে। প্রিয় শিক্ষিত, তাহলে আমরা বাড়ির কাজটার দিকে যাই। তোমাদের যে বাড়ির কাজটা দিলাম দেখো, এখানে আমি একটা চিত্রাঙ্কন দিলাম, ঠিক আছে। শব্দের কম্পাঙ্ক হচ্ছে কি 1200 হার্জ, কত 1200 হার্জ, আর বায়ুর তাপমাত্রা হচ্ছে কি 30 সেকেন্ড। আর এখান থেকে অর্থাৎ শব্দের উৎস, শব্দটা কিন্তু এখান থেকে সৃষ্টি হয়েছে। দেখো শব্দ এখান থেকে সৃষ্টি হয়েছে, এখানে এসে শেষ করো, তার দূরত্ব হলে 7 মিটার 18 মিটার। তাহলে এই চিত্রটিকে ভিত্তি করে আমরা তোমাদের একটা সৃজনশীল কাজ দিলাম। যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি কি, পর্যাবৃত্ত গতি কাকে বলে। তারপর হচ্ছে কি পানির ঢেউ অনুপস্থিত তরঙ্গ কেন। আমরা বলছিলাম অনুপস্থিত তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেটা লম্বালম্বিভাবে কি হয়, লম্বালম্বী হয়, তখন সেটাকে আমরা আবার লম্ব প্রবাহ হয়, সেটাকে আমরা অনুপ্রস্থ সমান্তরাল প্রবাহ হলে সেটা আমরা বলছি কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখানে পানির ঢেউ অনুপস্থিত তরঙ্গ কেন ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে, কি করে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখন গণপ্রশ্নটা যেটা দেবো, যে এখান থেকে এস দূরত্ব শব্দের উৎস হচ্ছে, এই অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব কি। আসলে এখান থেকে যদি শব্দ সৃষ্টি হয় তাহলে আমরা প্রতিধ্বনি কি আসলে শুনতে পাবো। যদি শুনতে পাই সেটা গাণিতিক যুক্ত সহ আমাদের কী করতে হবে, ব্যাখ্যা দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা নবম শ্রেণী, তোমাদের নবম এবং দশম শ্রেণীর জন্য শিক্ষার্থীর জন্য সুবিধার জন্য আমরা এই যে সপ্তম অধ্যায় তরঙ্গ এবং শব্দ নিয়ে আমরা আজকে আলাপ করলাম। তোমরা এটা আশা করি মনোযোগ সহকারে দেখবা। আর বাড়ির কাজ তোমরা ভালো করে তোমরা স্কুল পেয়েছে পড়া দিবা, তোমরা বাসার মধ্যে তোমরা মনোযোগ সহকারে লেখাপড়া করবা। আমরা যে স্কুল কার্যক্রম যতই বন্ধ থাকো না, আমরা চেষ্টা করছি তোমাদের অনলাইন ক্লাসের সাথে সম্পৃক্ত করে তোমাদের পড়ার মনোনিবেশ করবা। সবাই যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।